নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজো মানে আনন্দ, হই হুল্লোড়, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, কেনাকাটা করা, খাবার দাবার করা বা আত্মীয় স্বজনকে নিয়ে একটা ভালো সময় কাটানো। তবে পুজো মানে কি শুধুমাত্র এতটুকু, নাকি পুজো মানে নিজের জীবনকে একটু বদলে ফেলার সুযোগকে কাজে লাগানো? পুজোর আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় আমরা কিন্তু অতিবাহিত করি, মানে এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এটা পিতৃপক্ষ, তারপর আসবে মহালয়া অর্থাৎ শুরু হবে দেবীপক্ষ। এবং এই পিতৃপক্ষ বা দেবীপক্ষ বা মহালয়ার দিনটা বিশেষ কি তাৎপর্যপূর্ণ আমাদের জীবনের অশুভত্বকে বিনাশ ঘটিয়ে শুভত্বকে নতুন করে সৃষ্টি করার ক্ষেত্রে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর যদি সত্যি এটা সম্ভব হয় তবেই কিন্তু আমরা পুজোর আনন্দকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবো। এই সব কিছুই শুনবো অভিজ্ঞ মানুষটির কাছ থেকে, যে মানুষটি সত্যি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বোঝেন, জন্মছককে চেনেন, জন্মছককে পড়তে পারেন, আমাদের জীবনের সাথে জন্মছককে হুবহু মিলিয়ে দিতে পারেন। তিনি অন্য কেউ নন, পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে তিথি, আমি বারবার বলি তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে। তা এই যে আগামী যে তিথিটা আসছে মহালয়ার তিথি, এবং বর্তমানে যেটা চলছে পিতৃপক্ষ চলছে, এবং এই মহালয়ার তিথি তারপরে শুরু হবে দেবীপক্ষ, অর্থাৎ দেবীপক্ষ শুরু হবে। তো এই যে পক্ষ এবং একটা নির্দিষ্ট যে ক্ষণ যেটা হচ্ছে মহালয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এগুলো আপনারা কিছু আমি যদি আলোচনা করি বা পৌরাণিক কিছু ব্যাখ্যা যদি দিই, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই তিথিটা কতটা গুরুত্ব রয়েছে। প্রথম অবস্থায় বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে, আর কারণ এই পিতৃপক্ষ যেটা চলছে, পিতৃপক্ষতে যেটা পূর্বপুরুষ যারা গত হয়েছেন, 3টে জেনারেশন, তারা কিন্তু এই সময় মর্তে ফিরে আসেন। এবং এই সময় মর্তে ফিরে এসে তারা কি করে, তাদের যারা প্রিয় মানুষগুলো রয়েছে, যারা প্রিয়জন যাদের কাছে, তাদের কাছে কিন্তু সবসময় তারা থাকার চেষ্টা করে এবং তাদের কাছ থেকে কিছু আশা করে। অর্থাৎ আমরা বলি না যে একটা নির্দিষ্ট সময় আমরা অতিবাহিত করার পর একটা সময় মনে হয় যেন কোথাও না কোথাও হয়তো কিছু একটা ঘাটতি তৈরি হচ্ছে, এবং তার জন্য সেটা চেষ্টা করি। ঠিক সেই রকমই এক্ষেত্রেও তারা কি না জল, এবং তাদের ক্ষেত্রে খাদ্য হিসাবে তারা জল পান করতে পারে। আর তাছাড়া সঙ্গে সঙ্গে আমরা ওই তিলের সঙ্গে বিভিন্ন ধরনের তিল এবং অন্ন এবং তার সঙ্গে জল, এই 3টে জিনিসই আমরা এই সময়, কারণ প্রেতাত্মাদের উদ্দেশ্যে এটাই দেয়া যায়। কিন্তু আত্মা, এখানে আবার এই যে কথাটা আসলো, আত্মা কথাটা চলে আসলো, কারণ এখানে আত্মারও কিন্তু কেন বলছি, কারণ হচ্ছে আমাদের শরীর থেকে আমাদের যখন যাদের মৃত্যুবরণ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরটা মাটি হয়, শরীরটা থাকে, শরীরটা ছেড়ে আত্মা বেরিয়ে যায়। আত্মা কখনো কিন্তু সে কিন্তু ধ্বংস হয় না, আত্মা সর্বদাই কিন্তু সে থেকে যায় এবং সেই আত্মা ফিরে যায়। অর্থাৎ কোথায় যায় না, আমরা বলি না যে এগুলো কিন্তু আমরা শুনবো এবং অনেকে জানি আমরা যে কি না, তাদের মৃত্যুর সময় তাদেরকে কি করে না, তাদেরকে নিয়ে সেই আত্মাকে নিয়ে যায় কোথায় না, যমালয়ে নিয়ে যায়। অর্থাৎ যমদূত পাঠায় এবং তাদেরকে সেই আত্মাকে নিয়ে সেই যমালয়ে নিয়ে যায়, এবং সেখানে নির্দিষ্টভাবে শাস্তি, তার যে কর্মফল, সেই কর্মফল সেখানে বিচার হয়, এবং বিচার হওয়ার পর তার যে শাস্তি, সেই শাস্তি সে বহন করে সেখানে। কিন্তু একটা নির্দিষ্ট সময়, বছরের এই সময়টা যেটা হচ্ছে পিতৃপক্ষ চলে, এই পিতৃপক্ষর সময় তারা কিন্তু সেখান থেকে আসতে পারে এই মর্তলোকে। তাদেরকে কিন্তু অনুমতি দেওয়া হয় এবং তারা আসে এবং তাদের খুব কাছের মানুষগুলোর কাছে, এবং সেই সময় তারা কিন্তু চেষ্টা করে যে তাদেরকেও খুশি রাখার। অর্থাৎ তাদের ক্ষেত্রে দেখা গেলো অনেক অশুভ বা অনেক ক্ষেত্রে অশুভত্ব চলছে, দেখা গেলো কোনো ক্ষেত্রে কিছুই হয়ে উঠছে না, কোনো সময় দেখবেন যে অনেক সময় আমাদের বিভিন্ন দোষ করে ফেলি, বা দেখা গেলো যে যখন জীবিত ছিল তার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করে ফেলেছেন কোনোভাবে অনেক। তাহলে সেক্ষেত্রে এই যে সময়টা আসছে, এই সময়টা আপনার ক্ষেত্রে প্রায়শ্চিত্ত করার একটা সময়। তাহলে এইটা আমাদের শাস্ত্রে বিভিন্ন জায়গায় ব্যাখ্যা রয়েছে, এবং এই সময় কি করি আমরা, তর্পণ করে থাকি। এই যে তর্পণ করি, মানে আমাদের বিভিন্ন ধরনের তর্পণ এই ক্ষেত্রে কিন্তু যুক্ত রয়েছে। কখনো দেব তর্পণ, কখনো ঋষি তর্পণ, কখনো পিতৃতর্পণ, কখনো রাম তর্পণ, কখনো লক্ষণ তর্পণ। এই যে রাম লক্ষণ যে কথাটা চলে আসলো, এখানে কিন্তু আরও কিছু বিচার, কিছু কথা রয়েছে, সেগুলো আমি বলবো। কারণ এই যে দুর্গোৎসবটা হয়, অর্থাৎ এই যে পিতৃপক্ষ যখন সমাপ্তি হচ্ছে,
এবং তারপরে দেবীপক্ষ শুরু হবে। এই পিতৃপক্ষ সমাপ্তি, দেবীপক্ষ শুরুর যে নির্দিষ্ট ক্ষণটা সেটাকে মহালয়া বলা হয়। কারণ এই মহালয়া তিথি সর্বশেষ তিথি হচ্ছে পিতৃপক্ষের, এবং পরলোকগত অর্থাৎ যারা যে পূর্বপুরুষ যারা পরলোক গমন করেছেন তারা এই সময় এখানে বিরাজ করেন এবং একটা সমাগম তৈরি হয়। এই সমাগমটা কিন্তু একটা উৎসবের মতো তাদের ক্ষেত্রে লাগে, এবং এইটাই মহালয়, এবং এই মহালয়টা মহালয়াতে রূপান্তর, অর্থাৎ মহালয়টাকেই আমরা মহালয়া বলে থাকি। এবং এই সময় তাদেরকে কি করি না, তাদেরকে আমরা তর্পণের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং এই শ্রদ্ধা জানানোর কারণে তারা সন্তুষ্ট হয় এবং আমাদেরকে কিন্তু আশীর্বাদ দিয়ে যান। এইটা হচ্ছে মূল লক্ষ্য। এই যে আশীর্বাদটা নিই ঠিক এই সময়, যেটা আমরা বলি যে এই যে অকাল বোধন কথাটা আপনারা শুনেছেন, কারণ এর পরপরই চলবে। কারণ যখনই দেবীপক্ষ শুরু হয়ে যাবে, এবং এই দেবীপক্ষতে কি হয়েছিল না, এখানেও রামচন্দ্র যখন লঙ্কা জয় করার উদ্দেশ্য নিয়েছিল এবং রাবণকে যখন প্রতিহত করার জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কারণ সীতাকে হরণ করে নিয়ে গেছে সীতাকে উদ্ধার করার জন্য। তা এই যে যুদ্ধ ঘোষণার পূর্বে সে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু দেবী দুর্গার শরণাপন্ন হয়েছিলেন, এবং তাকে অকালবোধন অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু এই সময়টা দুর্গাপুজো হয় না, দুর্গাপুজো হয় সেই চৈত্র মাসে আমরা যেটা দেখি সেইটার সব থেকে গুরুত্ব। কিন্তু তিনি সেই সময় তাকে আহ্বান করবেন কি উদ্দেশ্যে না, তার ওই লঙ্কা জয়ের উদ্দেশ্যে, রাবণের উদ্দেশ্যে, রাবণের বিপক্ষে সে যুদ্ধ করবে। সেই জন্য একটা মহৎ কাজ, একটা মহৎ উদ্দেশ্যে করতে চলেছে, তার জন্য তিনি কি করলেন না, তার যে পিতা অর্থাৎ তার যে পূর্বপুরুষরা আছে তাদের উদ্দেশ্যে তিনি সেই সময় জলদান করতে থাকলেন, তাদের থেকেও কিন্তু তিনি আশীর্বাদ নিচ্ছিলেন। এই যে প্রথাটা রয়েছে এটাই কিন্তু সেই সময় হয়েছিল, এটা একটা কারণ। আর একটা বলা হচ্ছে মহাভারতও এর একটা বৈশিষ্ট্য রয়েছে, মহাভারতে একটা উল্লেখ রয়েছে যে কর্ণ যখন মৃত্যুবরণের পর তিনি যখন স্বর্গে অর্থাৎ স্বর্গে যাওয়ার লক্ষ্যে ছিলেন, তখন কিন্তু তাকেও কিন্তু অন্ন দেওয়া হচ্ছিল না, জল দেওয়া হচ্ছিল না, কারণ তিনিও মর্তে এমন কিছু কর্ম করেছিলেন সেটার কারণে সেই সমস্যা তৈরি হচ্ছিল। এবং সেই ক্ষেত্রে তখন তাকে আবার পাঠানো হয়েছিল যে মর্তে গিয়ে তাদের যারা পিতা মাতা বা তাদের যে রিলেটিভ আছে তাদের উদ্দেশ্যে যেন সে জল দান করে বা তিল দান করে আসে, তাকেও একটা সুযোগ দেওয়া হয়েছিল এই 16 দিন, যেটা পিতৃপক্ষ চলে। এটা দুটো কাহিনী রয়েছে, কারণ প্রথম যেটা মেনলি আমাদের এই যে দুর্গা পুজো উদ্দেশ্য যদি নিয়ে আপনি এইটাকে স্মরণ করেন, তাহলে বলবো যে রামচন্দ্র যেমন সে একটা মহৎ কাজের উদ্দেশ্যে, আমরা একটা শুভ কাজের উদ্দেশ্য নিয়ে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই নির্দিষ্ট তিথিতে জলদান করার বা জলদানের একটা উৎসব কিন্তু পালন করেছিলেন। এবং তারপরেই কিন্তু দেবীপক্ষ শুরু হয়ে গেছে, এবং তারপরে আমরা জানি যে শারদীয়ার যে দুর্গাপূজা এবং নবরাত্রি এবং দিনের পর দিন, অর্থাৎ কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন যে এই মহালয়ার তিথিতেই অনেক বড় বড় প্যান্ডেল সেখানে দুর্গাপুজোর কিন্তু শুরু হয়ে যায়, এবং একের পর এক কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা সূচনা করে থাকি দুর্গাপুজো। এইগুলো কিন্তু কাহিনীগুলো রয়েছে। তা আমরা কি করব, আমাদের এই সময়টা কি কাজে করলে ভালো হবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা থাকবে এখানে, কারণ যে বিষয়গুলো আজকের এই নির্দিষ্ট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ পিতৃপক্ষ সমাপ্তি তারপরে দেবীপক্ষ শুরু, এবং এই সংযোগ স্থল সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষণ বা সময় যেটা হচ্ছে মহালয়া। তাই মহালয়াতে আপনি কি কি করলে পরে আপনার ক্ষেত্রে শুভ হবে সেটা আজকে কিন্তু অবশ্যই আলোচনায় থাকবে। একদম, মহালয়া মানে মহান যে আলয় বা মহান যে আশ্রম, অর্থাৎ এই পিতৃপক্ষর অবসান এবং দেবীপক্ষের সূচনা। এবং আমরা জানি মহালয়া মানে অমাবস্যার দিনে কিন্তু এইটা ঘটে থাকে বা এই দিনটাকে পালন করা হয়, এবং এই মহালয়ার থেকেই কিন্তু আমাদের জীবনের অন্ধকার ধীরে ধীরে কিন্তু অবসান ঘটতে থাকে এবং আলোর সূচনা হতে থাকে। একটা মহান সুন্দর
সন্ধিক্ষণ কিন্তু এই মহালয়া, এবং এই সন্ধিক্ষণের এই শুভক্ষণ বা শুভ তিথিকে যদি আপনারা জীবনে কাজে লাগান তাহলে জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান পাওয়া যায়। শুধু বলতে ইচ্ছে করলো সে কারণে বলে দিলাম তা কিন্তু একদম নয়, এটা কিন্তু প্রমাণিত সত্য। আমাদের প্রচুর পুরাণ কথা রয়েছে এবং পুরাণ কথা অনুযায়ী যে দিনগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণগুলো দেখানো হয়েছে, প্রত্যেকটি কারণের একটা মাহাত্ম্য কিন্তু রয়েছে, এবং আমরা কিন্তু এই ঐতিহ্য থেকে নিজেদেরকে কখনোই সরাতে পারবো না বা বের করে আনতে পারবো না। সবকিছু কিন্তু আমাদের রক্তের সাথে, আমাদের জিনের সাথে, আমাদের লৌকিকতার সাথে, সব আমাদের সামাজিক দিক থেকে, সব দিক থেকে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। তাই মানতে তো আমাদের অবশ্যই হবে, এবং যারা মানছেন, যারা মেনে উপকার পেয়েছেন, তারা কিন্তু অবশ্যই দায়িত্ব সহকারে তাদের আরো পাঁচজনকে জানাচ্ছেন। এবং আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে জানানোর প্রচেষ্টা করছি, মহালয়ার দিনটাকে বুঝুন, কাদের জন্য এই দিনটার গুরুত্ব রয়েছে, এবং অবশ্যই কাজে লাগান। আর আপনাদের জন্য বলবো 9836410969 এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে পারেন, কারণ শুধুমাত্র তো আপনারা শুনলেন এবং ভুলে গেলেন তা তো করেন না, আপনারা যোগাযোগ করেন। যোগাযোগ করার জন্য এই নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি রবিবার করে কাঁচরাপাড়ার চেম্বার রয়েছে, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুরে কিন্তু চেম্বার রয়েছে, মঙ্গলবার করে কালীঘাটে আপনারা লেকমলের একেবারে পিছনে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, বুধবার করে আপনারা কিন্তু হাওড়ায় চেম্বার পাচ্ছেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকছে, শুক্রবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হাতিবাগানের চেম্বারে। এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই বাইরের অনেকগুলি চেম্বার, বহরমপুরে বোধহয় আমাদের চেম্বার রয়েছে। অমাবস্যা কিন্তু 2 তারিখ, এবং তার জন্য যোগাযোগ করুন, কারণ এটি মহালয়ার অমাবস্যা, গুরুত্বপূর্ণ অমাবস্যাগুলোর মধ্যে অন্যতম। এবং যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন তাদের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ভীষণ রকমই কিন্তু তাৎপর্যপূর্ণ। তবে মহালয়ার এই গুরুত্বটা নিয়ে আরেকটু শুনবো। দেখুন, মহালয়ার এই যে বললাম যে মহালয়ার নির্দিষ্ট তিথিতে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অশুভ সমস্যা, অর্থাৎ অশুভ কোনো কনজাংশন, আমরা বলি না গ্রহ নক্ষত্রের কারণে আপনার ক্ষেত্রে কিছু অশুভত্ব জায়গা তৈরি হয়ে গেছে। সেই অশুভত্ব জায়গা থেকে আপনাকে বেরোতে হলে এই তিথিটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কি কি ধরনের অশুভত্ব জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে? দেখবেন যে কোনো কোনো সময় আপনি হয়তো একটা নির্দিষ্টভাবে একটা জায়গায় অবস্থান করছেন, একটা সময় হঠাৎ করে ভয় পাচ্ছেন। দেখবেন যে এই যে পিতৃপক্ষটা চলছে অনেকের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। আমাকে অনেকে ফোনও করছেন এই সময় যে হঠাৎ করে এরকম ভয় আমি কিন্তু বিগত দিনে পাইনি, হঠাৎ করে যেন ভয় পাচ্ছে, গাটা একটু ছমছম করছে, বা রাত্রে যেন কেমন একটা যেন লাগছে। এই যে জায়গাটা, এইগুলো চলছে, অনেকের ক্ষেত্রে এই সমস্যা তৈরি হচ্ছে। তাদের জন্য বলবো যে কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার জন্মছকের কোনো না পিতৃদোষ বিভিন্ন ধরনের হয়। তার পিতৃদোষ অর্থাৎ পিতা বা পূর্বপুরুষদের থেকে কোনো রকমের অভিশাপ প্রাপ্ত। কারণ একটা সময় যখন তিনি জীবিত ছিলেন তার সঙ্গে তার ব্যবহার, তার সঙ্গে তার মেলামেশা, এই যে জায়গাগুলো সেটা কিন্তু আলাদা। আর যখন তিনি গত হয়ে গেছেন তার আত্মার শুভ যে শান্তি কামনা সেটা কিন্তু আলাদা। দুটো কিন্তু মিলিয়ে ফেললে হবে না, এই দুটো কিন্তু আলাদা আছে। সেই জন্য দেখা গেলো কোনো কারণে তার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে তার একটা ছোট্ট অভিশাপ তার ক্ষেত্রে কিন্তু বড় রকমের সমস্যা আজকের জায়গায় দাঁড়িয়ে নিয়ে আনতে পারে। দেখবেন যে কখনো কখনো সন্তানের সমস্যা হচ্ছে বা সন্তান হতে চাইছে না। কখনো কখনো একটা জাতক জাতিকা দেখা গেল সে তার কর্মস্থলে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, বা কোনো কোনো জাতক জাতিকা দেখা গেল যে সারাটা জীবন দেখবেন যে ছোটোর থেকে সে এই পর্যন্ত এই জায়গায় এসছে, তার আর্থিক কষ্ট সবসময় লেগেই আছে। বা কোনো ক্ষেত্রে দেখা গেলো সে মানে সবেমাত্র চলে এরকম একটা জায়গা তৈরি, তার মধ্যে তার সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ এই উপভোগ করার জায়গাটা তার মধ্যে নেই। তাহলে এগুলো কিন্তু কর্মফল। অর্থাৎ আপনার হয়তো এই জন্মে কোনো রকমের সমস্যা নেই, কিন্তু পূর্বজন্মের কোনো কর্মফল আপনাকে কিন্তু সেই জায়গাটা আপনাকে সহ্য করতে হচ্ছে, আপনার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে বিবাহের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে বিবাহের ক্ষেত্রে দেখা গেল যোগাযোগ একদম হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে কোথাও না কোথাও ব্রেক করছে, বিবাহটা হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ক্ষেত্রে তাদের বিবাহের পাকা কথা হয়ে গেছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়তো অ্যাডভান্স হয়ে গেছে, তারপর লাস্টে গিয়ে সেটা ব্রেক করে গেছে। তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, যেগুলো এই পিতৃদোষ বা পিতৃদোষের কারণে হয়। পিতৃদোষের বিভিন্ন ধরনের হয়, যেমন একটা কালসর্পযোগ, সেটাও কিন্তু একটা পিতৃদোষের মানে কানেকশন। তার সঙ্গে সঙ্গে গ্রহণ দোষ, এটা একটা পিতৃদোষ। আমরা বলি না শাপিত দোষ, মানে অভিশাপ, মানে এটা ভাষাতেই রয়েছে, তাহলে এটাও একটা অভিশাপ থেকে আপনি পেয়েছেন।
তা এই ধরনের কানেকশানগুলো এবং এছাড়াও অনেক রকমের বীজযোগ রয়েছে, সেগুলোও কিন্তু পিতৃদোষ। এইগুলো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে, কখনো ক্ষেত্রে ওই সন্তানের ক্ষেত্রে, কখনো আপনার কর্মর ক্ষেত্রে, কখনো দেখা যাচ্ছে আপনার সংসারে অশান্তি লেগেই আছে। হয়তো আপনি দেখা যাচ্ছে যে হয়তো আপনি পিতামাতার থেকে আলাদা হয়ে গেছেন একটা সময়, তারপরে আপনার সংসারে কিন্তু সেইভাবে শান্তি পাচ্ছেন না, কোথাও না কোথাও একটা ব্যাঘাত, কোথাও কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। এগুলো কিন্তু সাধারণত দেখানো আপনি এই জন্মে হয়তো করেননি, এই জন্মে দেখছেন যে না, তো আমি সকলের সঙ্গে, আমি সপরিবারে সকলে একসঙ্গে খুব মিলেমিশে আনন্দের সঙ্গে রয়েছে, আমার তো এটা হওয়ার কথা না, তবুও কেন হচ্ছে? কারণ জানবেন আপনার ক্ষেত্রে পূর্ব জন্মের কোনো সমস্যা তৈরি হয়েছিল এবং সেই কারণে আপনি এই জন্মে সেইটা ভোগ করছেন। তাহলে এইগুলো কিন্তু হয় সাধারণত, এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট পিতৃপক্ষ, এবং পিতৃপক্ষটা মানে এই 16টা দিন, তার মধ্যে মহালয়ার অমাবস্যা। কারণ মহালয়াটা মহালয়া, কারণ এই মহালয় যেদিনকে হচ্ছে সমস্ত পূর্বপুরুষরা, মানে সমস্ত পূর্বপুরুষ বলতে মানে 3টে জেনারেশনের পূর্বপুরুষ, তারা কিন্তু এই সময়ে এই মর্তলোকে তারা মহালয় করে, তারা সকলে এক জায়গায় কিন্তু উপস্থিত হন। এবং সেই জন্য দেখবেন যে আপনারা যখন তর্পণ করবেন, তর্পণ করারও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। অর্থাৎ পিতার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন, তারপরে তার যিনি বাবা, তারপরে যিনি, অর্থাৎ পিতা, পিতামহ, পিতামহ, এইভাবে পরপর কিন্তু আমরা তর্পণটা করি। ঠিক অর্থাৎ মায়ের দিক দিয়েও কিন্তু ঠিক এইভাবে আমরা তর্পণ করে থাকি। অর্থাৎ এই যে তর্পণের সময়টা আমরা দেখবেন যে যারা গত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা চাই আমরা সবসময়, এবং তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি এই নির্দিষ্ট তর্পণের মাধ্যমে, এবং যাতে আমরা যে ভুল কাজ যদি কোনো রকমের জ্ঞানত বা অজ্ঞানত করে থাকি তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই পিতৃপক্ষের নির্দিষ্ট সময়। আর এটা আপনি তো তর্পণের মাধ্যমে করলেন, সেটা আপনি জেনারেলি অনেকেই জানে, তারা করে, কিন্তু আপনার জন্মছক সেটা কিন্তু অন্য কথা বলে। জন্মছক আপনার আগের, অর্থাৎ আগের জন্মের আপনি কি কর্ম করেছেন সেটা জানেন না, সেই কর্ম নিয়েই আজকে আপনি এই ধরাধামে রয়েছেন, এবং আপনার জন্মছক সেটা কিন্তু কানেক্টেড। সেই জন্য দেখবেন যে এই নির্দিষ্ট তিথিতে, সেই নির্দিষ্ট ক্ষণে আপনার ক্ষেত্রে প্রতিকার, ওই যে প্রতিকার যেমন বললাম, কালসর্পযোগ, আপনার ক্ষেত্রে দেখা গেলো শাপিত দোষ, আপনার ক্ষেত্রে দেখা গেলো সাধু সর্প দোষ, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রহণ দোষ, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু অশুভ, যেমন আমরা বলে থাকি না যে আপনার ক্ষেত্রে এমন কিছু অশুভ যোগ তো ছিল, তার সঙ্গে সঙ্গে ওই অশুভ যোগের কারণে আপনাকে কেউ একটা ক্ষতি করে দিয়েছে, যেটা দেখবেন যে সাধু সর্প দোষ যদি কারো থাকে, তাহলে এই সকল জাতক জাতিকা যদি কেউ দেখা গেলো যে অশুভ ক্রিয়া করে, যেমন বিভিন্ন ধরনের আমরা দেখি না যে অনেক সময় দেখুন কালা জাদু প্রয়োগ করলো, বিভিন্ন ধরনের তন্ত্রের বিভিন্ন ক্রিয়া হয়, সেগুলো আনছি না মুখে, কারণ এই ধরনের ক্রিয়া তার উপর কিন্তু প্রভাব বিস্তার করে দেয়, খুব কম সময়ের মধ্যে এফেক্ট হয়ে যায়। এবং দেখবেন যে তার ক্ষেত্রে প্রথম যে সিমটমগুলো আপনারা পাবেন শারীরিক দিক দিয়ে বিভিন্ন ধরনের একটা অস্বস্তিকর পরিবেশ, খাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, এবং দেখবেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার হেয়ার ফল হচ্ছে, কখনো কোনো স্কিনের প্রবলেম হচ্ছে, কখনো কখনো মানুষ মানে আপনার মাথাটা হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে, কখনো কখনো দেখবেন যে পরিবারে যারা খুব ভালো ছিল তাদের সঙ্গে একটা ডিটাচমেন্ট তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু তৈরি হয় বিভিন্ন কানেকশনের পরিপ্রেক্ষিতে। আমি বলছি না কিন্তু যে ওই দোষটা থাকলে এটা হয়, কারণ ওই দোষ থাকলে সাধারণত এই ক্রিয়াগুলো করলে আপনার মধ্যে এফেক্ট হয়ে যাবে, এবং সেগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট তিথিতে রয়েছে। একদম। তো যখন আমাদের শারীরিকভাবে আমরা অসুস্থ হই, তখন আমাদের যেরকম অভিজ্ঞ চিকিৎসককে দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে, যখন আমরা আমাদের ভাগ্যের দিক থেকে অসুস্থ হব, তবে কেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাব না? একজন চিকিৎসক যেমন তার পারদর্শিতার মধ্যে দিয়ে, তার আধুনিক মেডিসিনের মধ্যে দিয়ে আমাদের ভালো করছেন, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারও কিন্তু তার সাধনা, তার আধ্যাত্মিকতা, তার জন্মছক বিচার, এই সব গুণাগুণের মধ্যে থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারছে। এবং বছরের পর বছর ধরে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা এই পারদর্শিকতার প্রমাণ দিয়েছেন বলেই এখনো পর্যন্ত আমরা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে বা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করি, ভরসা করি। তারপরেও কোথাও মনে মাঝে মধ্যে একটা কিন্তু হয়তো অনেকের আসে যে যাব, সত্যিই কি আমার কাজ হবে? আমার জীবনের এই জটিলতা, যে জটিলতাটার কারণ হয়তো আমাকে বোঝানো হলো আমার কালসর্পদোষ,
সত্যি এই কালসর্পদোষকে খণ্ডন করে দেওয়া সম্ভব? কি করে হচ্ছে? এটা তো আমি ভাগ্যে নিয়ে এসেছি, তারপর এটার খণ্ডনটা হচ্ছেটা কিভাবে? শুধু দাদার কাছে এই প্রশ্নটাই করব, যেমন পজিটিভিটি আছে তেমন নেগেটিভিটি আছে, মাঝে মধ্যে আমাদের মনে এরকম নেগেটিভ চিন্তা ভাবনা আসে। সত্যি কি এই শুভক্ষণে যদি আমরা প্রতিকার প্রতিবিধান করি বা আমরা গ্রহদোষ খণ্ডন করি, এটা সারা জীবনের জন্য আমাকে রেহাই দিতে পারে? একদম একদম। কারণ দেখুন, আপনি যেটা খণ্ডন মানে এটা আপনার প্রায়শ্চিত্ত করা বলা হয়। আপনি এই যে ক্ষণে আপনি যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে, আপনি যে অন্যায় করেছেন, আপনি হয়তো জ্ঞানত কোনো অন্যায় করেছেন, আপনার পিতার তিনি এই মুহূর্তে ধরাধামে নেই, তার সেই আত্মাও কিন্তু এই সময় আসবে। হয়তো আপনি সেই অন্যায়টা আপনি জানেন, কিন্তু আপনি নিজে যদি সেখানে আপনি ভুল স্বীকার করেন তাহলে কিন্তু আপনার মাপ, কিন্তু এটা আপনি জ্ঞানত জানছেন, কিন্তু আগের জন্মে আপনি কি করেছেন সেটা জানেন না, সেটা আপনার জন্মছক। তার জন্য সেই জন্য নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, সেটাও কিন্তু এক ধরনের প্রায়শ্চিত্ত। এবং এই ক্রিয়ার মাধ্যমে আপনি আস্তে 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 আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে আপনি সেই পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারবেন। আপনার জীবনের যে সমস্যাটা রয়ে গেছে বা যে সমস্যা নিয়ে আপনি এসছেন, সেটাকে আমি বারবার বলি, আপনার কর্মই আপনার ফল। তাই আপনি কর্মের মাধ্যমে সেটাকে নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করা যায়, এবং সেটা বিগত দিনে বহু মানুষ করেছে এবং তারা আজকের জায়গায় ভালো আছে। কারণ এটা এইভাবেই কনভার্ট হয়। আপনি দেখা গেল যে আপনার যে জীবনের যে চাওয়া পাওয়া, আমরা বারবার বলি নির্দিষ্ট লক্ষ্য ঠিক রাখতে হয়। একটা জাতক জাতিকার তার জীবনের যদি লক্ষ্য ঠিক রাখতে পারে, তাহলে সে জীবনে নির্দিষ্ট জায়গায় অবশ্যই পৌঁছাবে। কিন্তু এই পৌঁছানোর জন্য যে রাস্তাটা, যে ওয়েটা আপনি ব্যবহার করবেন, সেটা কতটা মসৃণ আছে সেটা আপনি জানতে পারবেন না, আপনার জন্মছক সেটা বলে দেবে একটা অ্যাস্ট্রোলজার। একদম একদম। তবে এই যে কথাটা বললেন গৌতম দা, আপনার জীবনের লক্ষ্যটা কিন্তু স্থির হওয়া প্রয়োজন, যে আমি জীবনে ঠিক কোন দিকটাকে টার্গেট করব। কিন্তু আপনি যদি নিজেই কনফিউজড হন যে আমি এদিকে যাব না ওদিকে যাব না ওদিকে যাব না ওটা আমার জন্য ঠিক, তাহলে কিন্তু আপনি কোনো দিকেই ছুটতে পারবেন না, সঠিক রাস্তাটাকেই বুঝতে পারবেন না। একটা মানুষ একটা পথেই হাঁটতে পারে, চারটে পথে সে কিন্তু একসাথে কখনো হাঁটতে পারে না। এবং আপনি যে পথটাকে নির্বাচন করছেন সেটা সঠিক তো, আপনি কোনো ভুল পথে যাচ্ছেন না তো। সেই জন্যই প্রথম দায়িত্ব জন্মছক বিচার, মানে আপনার জন্মছক রেডি করা। প্রথমে জন্মছক রেডি এবং তারপর অবশ্যই সেই জন্মছককে বিচার করা। এবং যদি সেই জন্মছকে এরকম কোনো গ্রহদোষের অশুভত্ব থাকে, গ্রহদোষ খণ্ডনের প্রয়োজনীয়তা থাকে, তবে কিন্তু আমাদের এই শুভক্ষণগুলোকে কাজে লাগানো। এভাবেই স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু এগোতে হবে। এবং শুধুমাত্র যেতে যেতে দাদা এটাই শুনবো যে একটা নির্দিষ্ট বয়সেই দরকার আমার জন্মছক রেডি করে নেওয়ার, এবং সেই জন্মছককে আমি যদি প্রথম থেকে চিনে নিতে পারি, তাহলে বোধহয় জীবনের লক্ষ্যটা আমার কাছে খুব সহজ হতে পারে। নিশ্চয়ই। আমি তো এই জন্য প্রথম অবস্থায় বলি যে একটা নির্দিষ্ট এজে আপনার সন্তানকে নিয়ে আসুন, আপনার সন্তানের বিষয়টা জানুন এবং তাকেও জানান যে তার কি সমস্যা হতে পারে আগামী দিনে, তার কোন পথে চললে পরে তার ভালো হবে। এই জায়গাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আগামী দিনে দেখবেন যে প্রত্যেকটা মানুষ, কারণ আমরা কম্পিটিশনের যুগে বসবাস করছি, একটু ভুলের কারণে আপনি অনেক পিছিয়ে পড়বেন। সেই জন্য গুরুত্ব রয়েছে আপনার লক্ষ্যটা ঠিক রাখা এবং সঠিক ওয়ে কিন্তু বিচার করা। সঠিক ওয়ে যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি সঠিক জায়গায় অবশ্যই পৌঁছাতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখবেন যে এই যে মহালয়ার যে তিথি, মহালয়ার তিথিতে যেমন বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি বললাম না, মানে সব থেকে অশুভ, মানে এত কিছু কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন, সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। কারণ এটা সম্পূর্ণটা কিন্তু পেতাত্মা, মানে আত্মাকে কাজে লাগিয়ে একটা জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে কোনো কোনো জাতক জাতিকা দেখা গেল বিবাহ করেছে, বিবাহিত জীবনে এত দুর্বিষহ জায়গা তৈরি হয়ে গেছে, বিবাহিত জীবনটা মানে আগামী দিনে কন্টিনিউ হবে কিনা অনেকের সন্দেহ, তার মধ্যে সন্দেহ প্রকাশ করছে। তাহলে এইসব জায়গা জানবেন কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেছে ভিতর থেকে। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধানও কিন্তু এই নির্দিষ্ট সময় খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে কাজে লাগান। আমি বারবার বলি, এই যে তিথি নক্ষত্রগুলো খুব গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র, এবং সেটা সঠিকভাবে যদি কাজে লাগিয়ে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে অবশ্যই কিন্তু ভালো জায়গায় পাবেন। আপনার মন ভীষণ সেন্সিটিভ, আপনার মন বিশ্বাস করতে খুব পছন্দ করে প্রমাণকে। সে কারণেই আমরা এমন কিছু মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরি, যে মানুষগুলো এসেছেন গৌতমদার কাছে জীবনের জটিল জটিল সমস্যা নিয়ে, এবং তারা কিন্তু প্রতিকার প্রতিবিধান বা শুভক্ষণকে কাজে লাগিয়ে
ভীষণ ভালো আছে। তাহলে চলুন না, অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা এরকম মানুষের কিছু কথা শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে এই অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, তাই ধন্যবাদ তো আপনাদের জানাতেই হয়। ধন্যবাদ কিন্তু জানাবো অবশ্যই গৌতম দাকেও। নমস্কার, সকলে খুব ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি এদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে।
তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস
আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।